আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ঘড়ির কাঁটায় ঠিক 8টা 20 বা 22 বাজে। সো আমরা যারা এসএসসি 25 ব্যাচ আছি কিংবা 26 ব্যাচ আছি, কাইন্ডলি একটু লাইভে আমরা জয়েন হয়ে নিই। সো আমরা ফিন্যান্সের ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেটা কিনা অর্থায়নের সূচনা, এবং আমরা অর্থায়নের বেসিক সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, অর্থায়নের আমরা বেসিক সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা সবাই অলরেডি ফার্স্ট ক্লাসটা করেছো। আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা করব, যেখানে আমরা অর্থায়নের সূচনা থেকে যেই রিলেটেবল আরও পড়াশোনা লাগবে, যেমন আমাদের এমসিকিউ লাগবে, আমাদের সিকিউ লাগবে এবং আমাদের হচ্ছে গিয়ে ক ক প্রশ্নগুলো লাগবে। সো আমরা ক ক প্রশ্ন থেকে শুরু করে গ গ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ফার্স্ট ক্লাসে আমরা যেদিন আমরা প্রথম পড়িয়েছিলাম অর্থায়নের সূচনা, সেদিন আমরা ট্রাই করেছিলাম তোমাদেরকে এই অর্থায়নের সূচনা থেকে আমরা যাবতীয় সাজেশনস বলো, তারপর হচ্ছে গিয়ে তোমার এখান থেকে যে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছিলাম তোমাদেরকে ভালো মতন বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা বেশ কিছু নীতি নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার নীতি নিয়ে আলোচনা করেছিলাম, পোর্টফোলিও নীতি নিয়ে আলোচনা করেছিলাম, ওকে, এবং মুনাফা এবং বিনিয়োগের নীতি নিয়ে আলোচনা করেছিলাম। সো তারল্য এবং মুনাফা নীতি নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা অ্যানালাইসিস মোটামুটি আমাদের করা শেষ। আজকে আমরা কি দেখব, বিগত বছরে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, সো যারা লাইভে আছো কাইন্ডলি একটু জয়েন হয়ে নিবা। আচ্ছা, দেখো ওই দিন আমরা হয়তোবা একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের অর্থায়নের শ্রেণী বিভাগ। ঠিক আছে, আমরা আজকে অর্থায়নের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু ইতিহাস দেখার ট্রাই করব, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের একটু ভালো রকমেরই প্রশ্ন হয়। সো দেখো, অর্থায়নের ইতিহাস আমরা ফাইন্যান্স বা অর্থ সংগ্রহ করা বুঝেছিলাম। এখন অর্থায়নের ইতিহাসগুলো মূলত আমাদের কিছু এমসিকিউতে কাজে লাগবে। কিসে কাজে লাগবে ভাইয়া? এমসিকিউতে কাজে লাগবে। অর্থায়নের ইতিহাসগুলো আমাদের এমসিকিউতে খুব বেশি পরিমাণে কাজে লাগবে। যখন আমরা বিভিন্ন বোর্ডের এমসিকিউ সলভ করতে যাব তখন আমাদের অর্থায়নের এই ইতিহাসগুলো লাগবে। বাট আমাদের সবগুলো ইতিহাসের আসলে প্রয়োজন নাই, বাট কিছু কিছু ইতিহাস আমাদের এমসিকিউ সলভিংয়ে অনেক হেল্প করবে। প্লাস আমরা যখন ডিউতে যখন পরীক্ষা দিব কিংবা আর ইউতে যখন আমরা পরীক্ষা দিব, এই সকল জায়গায় কিন্তু ফাইন্যান্স থেকে প্রশ্ন হয়। সো ইতিহাস কোনগুলো মনে রাখবো, যেমন এই ইতিহাসটা আমাদের খুব বেশি মনে রাখতে হবে এবং এই ইতিহাসটা অনেক জায়গায় আসছে। কেন? এই যে 1920 সালের পরবর্তী দশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যখন ব্যাপকভাবে একত্রীকরণ হওয়া শুরু করে, যখন তারা এক হওয়া শুরু করে, তখন 1890 থেকে 1905 সালের মধ্যে এবং 1920 সালের দশকে 1920 সালে মধ্যে পণ্যের মূল্য অনেক বেশি পড়ে যায়। মানে ইউএস মার্কেটে 1920 সালের দিকে পণ্যের বাজার অনেক কমে যায় বা পণ্যের মার্কেট পড়ে যায় এবং 1930 সালের দিকে এই যে 1929 সালের 29 অক্টোবর, যেটা কিনা ইতিহাসের ফাইন্যান্সের মধ্যে সবচেয়ে বড় একটা কলঙ্ক বা কি বলা যায়, বড় একটা ধস, যেটা কিনা 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ইতিহাসে ব্ল্যাক টিউসডে নামে পরিচিত। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন এসএসসির বোর্ড কোশ্চেন প্লাস ডিইউ এবং আর ইউতে এই প্রশ্নগুলো আসে যে কখন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। সেটা হচ্ছে 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। ওকে, তারপর হচ্ছে কি, এটাকে ব্ল্যাক টিউসডে নামে পরিচিত। এটাকে আমরা কি বলি? ব্ল্যাক টিউসডে নামে পরিচিত। এটাকে আমরা কি বলি? ব্ল্যাক টিউসডে নামে পরিচিত। আচ্ছা, সো এখানে আরও সব কিছু দেখার দরকার নাই, যেমন এই ইতিহাসটা একটু দেখবা। এই যে 60 সালের দিকে পোর্টফোলিও থিওরি আবিষ্কার হয়। 60 সালের দিকে কি হয়? পোর্টফোলিও থিওরি আবিষ্কার হয় এবং পোর্টফোলিও থিওরির জনককে জানো তোমরা? জনক হচ্ছে তোমার হ্যারি মার্কুইটস হচ্ছে 1952 সালে এই পোর্টফোলিও থিওরি আবিষ্কার করেছিলেন। 1952 সালে পোর্টফোলিও থিওরি আবিষ্কার করেছিলেন এবং আমরা সবাই জানি আরও একটা গুরুত্বপূর্ণ থিওরি, সেটা হচ্ছে সিএপিএম। ওকে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা আবিষ্কার করেছিল উইলিয়াম শার্প।
এই উইলিয়াম শার্প এই ক্যাপিটাল মডেল, এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের পূর্ণরূপটা সবাই আশা করে জানো, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, যেখানে কিনা আমরা আমাদের মার্কেট ভ্যালুর সাথে, আমাদের হচ্ছে বাজার দরের সাথে, আমাদের হচ্ছে বিটার সাথে মূল্যায়ন করে আমরা একটা কি বের করি, আয়ের হার বের করি। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে সিএপিএম, এবং সিএপিএম এর একটা সূত্র আছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। এবং এই জায়গাগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো কিংবা তোমাদের এসএসসির এমসিকিউ বলো, প্রতিটা জায়গায় এই জায়গা থেকে ম্যাথ আসে কিন্তু। ওকে, এই আরএফ দ্বারা আসলে কি বোঝায়? এই আরএফ দ্বারা বোঝায় হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। রিস্ক ফ্রি, যেমন রিস্ক ফ্রি কোনগুলো, যেমন হচ্ছে ট্রেজারি বিল। এই ট্রেজারি বিল এর আয়ের হার হচ্ছে সরকারি, সরকার এখানে আমাদের জন্য কি ছাড়ে, ট্রেজারি বিল ছাড়ে, যাতে তারা মূলধন কালেক্ট করতে পারে। এটা হচ্ছে সরকারের মানিটারি পলিসির অংশ। এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে কেন বলা হচ্ছে, কারণ সরকার কখনো কি হতে পারে না, চলে যেতে পারে না, বাংলাদেশ ব্যাংক কখনো গায়েব হতে পারবে না। এবং এই ট্রেজারি বিলগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ হয়ে ছাড়ে তাদের ট্রেজারি বিভাগ থেকে। আর আরএম বলতে কি বোঝায়? আরএম বলতে বোঝায় হচ্ছে মার্কেট রেট, মার্কেট রেট, বাজারে কি দর চলতেছে। হ্যাঁ, আর এই যে বি দ্বারা বোঝায় হচ্ছে বেটা, বেটা মানে বোঝায় হচ্ছে তোমার আমাদের মার্কেট রিস্ক, মার্কেট রিস্ক, যেটা কিনা এটাকে বলা হয় কি সিস্টেমেটিক রিস্ক। বেটাকে কি বলা হয়? বেটাকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, যেটা কিনা কি করা যায় না, পরিহার করা যায় না। তার মানে কখনো কোনো প্রতিষ্ঠানে যদি আমাদের দেশে ধরো মহামারী সৃষ্টি হয়েছে, কিংবা হচ্ছে তোমার এই যে রাজনৈতিক দাঙ্গা চলতেছে, হরতাল চলতেছে, তখন কিন্তু প্রত্যেকটা বিজনেসে এটার ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, তার মানে এটা একটা সিস্টেমেটিক রিস্ক বা বেটা। হ্যাঁ, যেটাকে আমরা সাধারণ মান হচ্ছে 1 ধরে নিই। তার মানে বেটার সাধারণ মান যদি 1 এর বেশি হয় তখন সেখানে রিস্ক হচ্ছে হাই, যখন হচ্ছে কম হয় সেখানে রিস্ক হচ্ছে কি লো। মানে এক হচ্ছে স্বাভাবিক, এক বেটা হচ্ছে স্বাভাবিক। ওকে, এক বেটা হচ্ছে স্বাভাবিক, এবং একের বেশি হলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে কি তোমার হাই রিস্ক। আর যদি একের কম হয় সেটাকে আমরা কি বলি, লো রিস্ক বলি। একের কম হলে সেটাকে আমরা কি বলি, লো রিস্ক বলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা এই ম্যাথগুলো আমরা করব, এবং এখান থেকে আমাদের কিন্তু ভালো রকমের ম্যাথ আসতে পারে। সো এগুলো আমরা নেক্সট অধ্যায় যেগুলো আসবে, যেমন আরএফ বা আরএফ সিএপিএম এর ম্যাথ কিন্তু আমাদের 2-3 চ্যাপ্টারে আছে, 2টো চ্যাপ্টারে আছে, সেগুলো আমরা পরে দেখবো না ইনশাল্লাহ। আচ্ছা, শ্রেণী বিভাগ, অর্থায়নের শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখবো। অর্থায়নের শ্রেণী বিভাগ বলতে আসলে অর্থায়ন কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, কিভাবে আসলে এটা কাজ করে। সো আমরা অর্থায়ন বলতে আসলে কি বুঝি? অর্থায়নের মধ্যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে অর্থ প্লাস আনায়ন, অর্থ প্লাস আনায়ন। তারপরে অর্থ প্লাস আনায়ন মানে হচ্ছে অর্থ সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা, প্লাস আমি যদি ব্রডভাবে বলতে চাই, অর্থ সংগ্রহ করার পাশাপাশি অর্থের সঠিক ব্যবস্থাপনা, সঠিক ব্যবস্থাপনাই হচ্ছে আমাদের জন্য অর্থায়ন বা ফাইন্যান্সিং। তো ফাইন্যান্সিং আসলে 4টি প্রধান অংশে বিভক্ত। কয়টি? 4টি প্রধান অংশে বিভক্ত। অনেকগুলো বইয়ে 5টি দেওয়া আছে। তার মানে শুরুতে আমরা যখন অর্থায়ন কার্যাবলী বুঝি বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যখন আমরা বুঝতে যাই, তখন আমাদের প্রথমে কি মাথায় আসে, যে আমি আমার যে টাকাগুলো আমি সংগ্রহ করব সেগুলা কোত্থেকে সংগ্রহ করবে। তার মানে ফার্স্ট অফ অল হচ্ছে তহবিল সংগ্রহ বা রেইজিং ফান্ড। তার মানে ধরো তুমি একটা দোকান দিবা, হ্যাঁ, তুমি একটা বিজনেস শুরু করবা কিংবা দোকান দিবা। এখন এই দোকান দেওয়ার জন্য বা বিজনেস শুরু করার জন্য তোমার কিন্তু ফাইন্যান্সিং করতে হবে কিংবা অর্থ সংগ্রহ করতে হবে। এই যে অর্থ সংগ্রহ করার কার্যাবলীকে আমরা অর্থায়ন বলছি বা বারবার ফাইন্যান্স বলছি। এই যে ফাইন্যান্সিং করার ইনিশিয়াল স্টেপ হচ্ছে তহবিলগুলা সংগ্রহ করা বা টাকাগুলা, সহজ কথায় হচ্ছে টাকা বা মূলধন কালেক্ট করা। এই যে মূলধনগুলা যে আমি কালেক্ট করব, এই কালেকশনের বিষয়টা কিন্তু দুইভাবে হতে পারে। এই কালেকশনের বিষয়টা কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। এই কালেকশনটা কিন্তু আমরা ইন্টারনাল হতে পারে, ওকে,
ইন্টারনাল হইতে পারে কিংবা এক্সটার্নাল হইতে পারে। তার মানে যখন আমরা কোনো কিছুর মানি কালেক্ট করব তখন সেটাকে আমরা ইন্টারনাল মানি কালেকশন বলতে পারি অথবা এক্সটার্নাল মানি কালেকশন বলতে পারি। এই তহবিল কালেকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। এখানের মধ্যে কি কি বিবেচনা করতে হবে বলো তো? যে আমাদের এখানে খরচ বেশি হচ্ছে কিনা, ওকে, আমি ধরো যেই জায়গা থেকে লোন নিচ্ছি বা ব্যাংক থেকে লোন নিচ্ছি ওখানে কি খরচ বেশি হচ্ছে কিনা, সময়কে আমাকে এখানে গুরুত্ব দিতে হবে, হ্যাঁ, মূলধন ব্যয়কে এখানে আমাকে গুরুত্ব দিতে হবে। মূলধন ব্যয় মানে কি? মূলধন সংগ্রহ করার জন্য যেই ব্যয় প্রতিষ্ঠানের করতে হয় সেটাকে বলা হয় মূলধন ব্যয়। ওকে, তার মানে আমরা তহবিল সংগ্রহ মানে কি, আমরা যখন একটা প্রতিষ্ঠানের জন্য যখন কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাব বা কোনো একটা বিজনেস শুরু করতে যাব তখন আমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। এবং তহবিল সংগ্রহ করার পরে আমরা দেখব কোন কোন উৎস থেকে আমরা তহবিলগুলো সংগ্রহ করব। এখানে সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করতে হবে, হ্যাঁ, সময় দেখতে হবে, আমাদের চলতি ব্যয় নির্ধারণ করার জন্য কি আমি লাখ লাখ টাকা লোন নিব কিনা, না চলতি ব্যয় নির্ধারণ করার জন্য আমাদের স্বল্প মেয়াদী লোন প্রয়োজন, হ্যাঁ, তারপর 10 বছরের জন্য যে ব্যয়গুলো আছে যেমন ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপর হচ্ছে বিল্ডিং আছে, এগুলোর জন্য আমরা বড় ধরনের লোন নিব। ওকে, আর এখানে আমরা বিবেচ্য বিষয় করব হচ্ছে আমাদের টাইম, সময়কে আমরা গুরুত্ব দিব এবং মূলধন ব্যয়কে আমরা গুরুত্ব দিব। মূলধন ব্যয় মানে কি? মূলধন ব্যয় মানে হচ্ছে কি তোমার কি মূলধন সংগ্রহ করার জন্য যে ব্যয় তাকে আমরা বলি মূলধন ব্যয়। চেক করে নি আমি দেখতেছি। ওকে, তাহলে মূলধন সংগ্রহ করার যেই ব্যয় সেটাকে আমরা বলছি মূলধন ব্যয়। স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে বিল্ডিং আছে, এগুলোর জন্য আমরা পারফেক্ট লোন নিব। ওকে, আর এখানে আমরা বিবেচ্য বিষয় করব হচ্ছে আমাদের ওকে। সো মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে মূলধন যখন আমরা সংগ্রহ করব সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব সময়কে, হ্যাঁ, সময়কে বিবেচনা করব, মূলধন ব্যয়কে বিবেচনা করব। কারণ মূলধন ব্যয় মানে কি? মূলধন ব্যয় মানে হচ্ছে মূলধন কালেকশন করতে গিয়ে আমাদের যেই ব্যয়গুলো করতে হয় সেটাকে আমরা বলছি হচ্ছে মূলধন ব্যয়। যেমন আমরা ঋণ গ্রহণ করলে ঋণ মূলধন ব্যয় আছে, সাধারণ শেয়ার ছাড়লে সাধারণ শেয়ার ব্যয় আছে, অগ্রাধিকার শেয়ার ছাড়লে অগ্রাধিকার ব্যয় আছে, বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যদি বাণিজ্যিক লোন নিই তাহলে ওদের জন্য আবার নিজস্ব কি আছে, সুদের হার আছে। এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। এবং মূলধন কালেকশন করার ক্ষেত্রে আমাকে অবশ্যই কাম্য মাত্রা, এটাকে বলা হয় কাম্য মাত্রা বজায় রাখা। এই কাম্য মাত্রা বলতে তোমরা কি বুঝো? কাম্য মাত্রা জিনিসটা বলতে কি বোঝায়? বা ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার, তোমরা কি ওয়ার্ডটা শুনেছো? ক্যাপিটাল স্ট্রাকচার ওয়ার্ড দ্বারা কি বোঝায়? ক্যাপিটাল স্ট্রাকচার ওয়ার্ড দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে আমরা যে মূলধনগুলা কালেক্ট করছি সেখানের মধ্যে কতটুকু ইকুইটি আছে, কতটুকু লোন আছে। সহজ কথা, আবার বলছি, আমরা যখন স্ট্রাকচারের মধ্যে দাঁড় করাবো এই যে মূলধন যে কালেক্ট করতেছি এখানের মধ্যে কতটুকু লোন আছে, কতটুকু ইকুইটি আছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়গুলা? তাহলে মূলধন সংগ্রহ করার যে ব্যয় সেটাকে আমরা বলছি মূলধন ব্যয়। ফাইন, আচ্ছা, তাহলে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার জিনিসটা আসলে কি বোঝায়? যখন আমরা তহবিল কালেক্ট করতে যাই আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যদি খুব বেশি পরিমাণে লোন নিয়ে, ধরো আমি একটা ব্যবসায়ী 80% লোন নিয়ে নিলাম, তাহলে কি এটা যুক্তিযুক্ত? না। আমি দেখবার আমার ব্যবসা থেকে যা লাভ হচ্ছে ওগুলো আমি লোন পরিশোধ করতে করতে চলে যাইতেছে। ওকে, ধরো আমি 80% ইকুইটি দিয়ে দিলাম, এটা মোটামুটি ঠিক, যেহেতু আমার লোন নেওয়ার কি আছে, ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, লোন নিলে কিন্তু কোম্পানিগুলোর কিন্তু কি মাফ করে দেয়, ট্যাক্স মাফ করে দেয়, তাহলে সেই সুবিধাটা পাচ্ছি। তাহলে আমি এখানের মধ্যে একটা ব্যালেন্স রাখবো, এখানের মধ্যে একটা কি রাখবো, ব্যালেন্স রাখবো। সো শুড বি ব্যালেন্সড, এই ইকুইটি বা ক্যাপিটাল স্ট্রাকচার শুড বি ব্যালেন্সড, এখানের মধ্যে কিন্তু ব্যালেন্স থাকতে হবে। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। ওকে, ক্লিয়ার? ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি থাকতে হবে ভাইয়া,
ব্যালেন্সড থাকতে হবে। ব্যালেন্সড না থাকলে আমার কিন্তু কাম্য মূলধন বা ক্যাপিটাল স্ট্রাকচার সুন্দর হবে না, আমি কিন্তু বিপদে পড়ে যেতে পারি। তুমি তোমার সাধারণ পার্সপেক্টিভে ভেবে দেখো যে আমি যখন ব্যবসা শুরু করব আমার ফাইন্যান্সিং করতে হবে, ফাইন্যান্সিং করতে হলে আমার টাকা সংগ্রহ করতে হবে, মূলধন কালেক্ট করতে হবে, মূলধন কোন কোন উৎস থেকে কালেক্ট করব এই বিষয়গুলো ভাবতে হবে, এখানে সময়কে প্রাধান্য দিতে হবে, মূলধন ব্যয়কে প্রাধান্য দিতে হবে এবং ক্যাপিটাল স্ট্রাকচারকে প্রাধান্য দিতে হবে, কাম্য মূলধন নীতি যেটাকে বলে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে, এতটুকুকে আমরা বুঝতে পেরেছি কিনা সবাই? এতটুকু সবার মাথায় ঢুকেছে? ওকে, আমরা কি এতটুকু সবাই ক্লিয়ার? আমাকে একটু ফার্স্ট জানাইতে হবে যে ভাইয়া ক্লিয়ার কিনা সবকিছু। ওকে ফাইন। আচ্ছা, তাহলে ফান্ড রেজিং বা তহবিল সংগ্রহটা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা যদি একটু পড়ি তাহলে পারবো। আচ্ছা, মূলধন বাজেটিং, এটা নিয়ে আমাদের একটা সম্পূর্ণ চ্যাপ্টার আছে, কিন্তু এটা নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে। ওকে, অলরেডি জানে আমাদের একটা চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টারে আমরা বিবেচনা করব। চ্যাপ্টার 7-এ আমরা এই চ্যাপ্টার 7-এ হয়তো বা আমরা এটা পাবো, ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং জিনিসটা আসলে কি? এখন তুমি তোমার ব্যবসা থেকে তুমি মানি পেয়ে গিয়েছো, তুমি যখন ব্যবসা শুরু করেছো তারপরে তুমি তহবিল কালেক্ট করেছো, এখন এই মানি তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবা, কোথায় কোথায় ইনভেস্ট করবা এই বিষয়টা তোমার ভাবতে হবে। সো ইনভেস্টিং বিষয়টা যখন আসবে, ইনভেস্টিং বিষয়টা যখন আসবে, যখন লং টার্ম কোনো জায়গায় বিনিয়োগ করব আমরা, লং টার্ম, আবারও বলছি, তাহলে লং টার্ম যখন আমরা কোনো জায়গায় বিনিয়োগ করব, এই জাতীয় যত সিদ্ধান্ত আছে মূলধন বাজেটিং হচ্ছে এইগুলা পরিমাপ করে। তার মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মানে হচ্ছে ভাইয়া মূলধন বাজেটিং। ওকে, তার মানে যখন আমরা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করব, ধরো আমরা হচ্ছে গিয়ে যন্ত্রপাতি কিনবো, আমরা হচ্ছে গিয়ে মেশিনারি কিনবো, আমরা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব, তাহলে এই যে বড় ধরনের যেই সিদ্ধান্তগুলো আছে, বড় ধরনের যে পরিকল্পনাগুলো আছে, এগুলার জন্য আমরা যে কাজটা করি বা যেই সিদ্ধান্তগুলো নেই সেটাকে আমরা বলি মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। এই যে বলা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলতে বোঝায় দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ সিদ্ধান্ত। হ্যাঁ, এবং এটা একটা মূল্যায়ন প্রক্রিয়া। সহজ কথায় জেনে নিও, এটা একটা কি প্রক্রিয়া? মূল্যায়ন প্রক্রিয়া। এখানে আমরা মূলত প্রকল্পগুলোকে ইভ্যালুয়েট করি। প্রকল্পগুলো কি করি? ইভ্যালুয়েট করি। তোমরা তো সবাই জানার কথা, তোমাদের অলরেডি শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। আমরা সবাই এনপিভি করেছি না? আমরা সবাই আইআরআর করেছি না? একটু একটু তো করেছি, আমি তো করাবো আবার, তবুও এনপিভি করেছি, আইআরআর করেছি, পেব্যাক পিরিয়ড করেছি, হ্যাঁ এআরআর করেছি। ওকে, সো এই বিষয়গুলাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এই বিষয়গুলো কি ভাইয়া তোমাদের? ক্যাপিটাল বাজেটিং। তাহলে এতটুকু পর্যন্ত সবাই বুঝেছি আমরা ক্যাপিটাল বাজেটিং কি বল, মূলধন বাজেটিং বলতে কি বোঝায় বুঝেছি? তার মানে যখন আমরা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যাব, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল বাজেটিং। সেটাকে আমরা কি বলবো? ক্যাপিটাল বাজেটিং বলবো। ফাইন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে বলা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি আমরা তো ইনভেস্টমেন্ট যখন করব, আমরা যখন মানি পেয়েছি, হ্যাঁ মানি যখন আমরা পেয়েছি, আমরা ফার্স্টে মানি ধরি। হ্যাঁ, আমরা যেহেতু প্রথমে মূলধন ফান্ড কালেকশন করেছি, আমাদের কিন্তু মানি এখন আমাদের হাতে আছে। তো ইনভেস্টমেন্টটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। এই যে শর্ট টার্ম যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তার মানে আমি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনাতে বোঝাচ্ছি যখন আমরা
হ্যাঁ, ডিউ সি ইউনিটের জন্য তোমাদের ক্লাস হবে এবং তোমাদের রুটিন খুব শীঘ্রই পাবলিশ করা হবে এবং আমরা যারা সি ইউনিটের পরীক্ষা বসবা তোমরা 17 মে তোমাদের কিন্তু ক্লাস হবে। তো আমরা এমসিকিউ উইক রেখেছি মেগা এবং এখানের মধ্যে যাবতীয় তোমাদের যা যা ঘাটতি ছিল সবগুলো নিয়ে আলোচনা করা হবে, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, সো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মানে বোঝাচ্ছি যখন আমরা স্বল্পমেয়াদীতে ইনভেস্টমেন্টের বিষয়টা যাই, হ্যাঁ, এবং কোন কোন জায়গা থেকে আমরা স্বল্পমেয়াদী সম্পদগুলো ব্যবস্থা করব, আমরা নগদ ব্যবস্থা করতে হবে, আমাদের মজুদ পণ্য ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, আমাদের প্রাপ্য বিল ব্যবস্থাপনা করতে হবে। আমরা স্বল্পমেয়াদী সম্পদ বলতে কি বুঝি? নগদ টাকা, ব্যাংকের টাকা, তারপর হচ্ছে তোমার যেগুলো 1 বছরের কম সময়ের জন্য আমরা কি করি? ইনভেস্টমেন্ট করি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার প্রাপ্য বিল, হ্যাঁ, তারপর হচ্ছে দেনাদার, এগুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী সম্পদ। এবং এগুলাকে যখন আমরা কি করি? ব্যবস্থাপনা করি বা ম্যানেজমেন্ট করি, এখান থেকে সেরা আউটপুটটা নিয়ে আসি, সেটার নাম হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। সবশেষে আমরা এখন ইনভেস্টমেন্টও করেছি লং টার্মে, শর্ট টার্মে। এখন মানি থেকে আমরা ইনভেস্টমেন্ট করেছি লং টার্মে, শর্ট টার্মে। এখন এখান থেকে আমাদের ব্যবসা থেকে আমাদের কি আসবে? এখন আউটপুট আসবে। এখন আউটপুটটা কি হইতে পারে? আউটপুটটা হইতে পারে রেভিনিউ অর প্রফিট। ওকে, তাহলে রেভিনিউ আর প্রফিট। ওকে, রেভিনিউ মানে হচ্ছে কি আমাদের কি যেই আয়টা হয়েছে, প্রফিট মানে হচ্ছে আমরা যেই কস্ট, হ্যাঁ, রেভিনিউ থেকে যখন আমরা আর থেকে সি বাদ দেই, এটাই হচ্ছে আমাদের প্রফিট। আর মানে কি তোমার রেভিনিউ, আর সি মানে হচ্ছে কস্ট। এই যে প্রফিটটা এবার আমাদের ভাগ করতে হবে। আমরা যে লোন নিয়েছিলাম, হ্যাঁ, আমরা যে লোন নিয়েছিলাম, আমরা যে শেয়ার বিলি করেছিলাম, ওদেরকে কিন্তু আমাদের দিতে হবে। ওকে, সো ওদেরকে দেওয়ার কাজকে, ওদেরকে যে দেওয়ার কাজ সেটাকে আমরা বলছি তহবিল বন্টন। তার মানে ফার্স্ট অফ অল আমরা কাজ করেছিলাম তহবিল সংগ্রহ বা ফান্ড কালেকশন, দেন আমরা করেছিলাম ইনভেস্টমেন্টের মধ্যে প্রথম ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে লং টার্ম মূলধন বাজেটিং এবং শর্ট টার্ম হচ্ছে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। এরপর ওইখান থেকে আমরা একটা আউটপুট পাবো, আমাদের ব্যবসা থেকে আউটপুট পাবো। এই আউটপুটগুলো আমরা কি করব? আমাদের যে যাদের থেকে লোন নিয়েছিলাম তাদেরকে আমরা সুদ দিব, যাদের কাছ থেকে শেয়ার কিনেছিলাম তাদেরকে আমরা কি দিব? আর লভ্যাংশ দিব। সো এই কাজকে আমরা বলছি ফান্ড ডিস্ট্রিবিউশন বা তহবিল বন্টন। তার মানে তাদেরকে, যাদের থেকে আমরা লোন নিয়েছি তাদেরকে আমরা সুদ দিব, যাদের থেকে আমরা শেয়ার কিনেছি তাদেরকে আমরা লভ্যাংশ দিব। এই কাজকে আমরা বলছি তহবিল বন্টন। এবং এই জাতীয় যাবতীয় সিদ্ধান্তগুলা একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার করে থাকেন। সবাইকে আমরা বুঝেছি যে 4 ধরনের যে কার্যাবলী, এগুলা কি সবাই ধরতে পেরেছি? আমরা যে 4 ধরনের কার্যাবলীগুলো দেখেছি, এগুলো কি আমরা পারবো সবাই? ওকে, দ্যাটস ইট, ফাইন। আমরা এবার একটু দেখব লভ্যাংশ। লভ্যাংশ জিনিসটা কি? লভ্যাংশ মানে হচ্ছে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। শোনো, একটা জিনিস মনে রাখবা, আমরা যাদের থেকে লোন নেই তাদেরকে আমরা দেই সুদ, যাদের থেকে আমরা শেয়ার কিনি, হ্যাঁ, তাদেরকে আমরা দিই হচ্ছে লভ্যাংশ। ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে সংরক্ষিত মুনাফা মানে কি? সংরক্ষিত মুনাফা জিনিসটা বলতে বোঝায় যখন আমরা লভ্যাংশ রিজার্ভ করে রাখি। লভ্যাংশ রিজার্ভ রাখা, সরি, রিজার্ভ রাখা, রিজার্ভ। ওকে, লভ্যাংশ যখন আমরা রিজার্ভ রাখি, এই জিনিসটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। এবং এটাকে বলা, এটা হচ্ছে অভ্যন্তরীণ মূলধন। দেখো মুনাফা কিভাবে মূলধন হয়। তো মুনাফাটা যখন মুনাফা জমতে জমতে এক সময় এটা আমরা মূলধন বানিয়ে ফেলি পরে ইনভেস্ট করার জন্য, এবং এটাকে আমরা বলছি সংরক্ষিত মূলধন। এবং সংরক্ষিত মূলধন হচ্ছে একটা অভ্যন্তরীণ মূলধন, এবং সংরক্ষিত মূলধনের জন্য যে ব্যয়টা করা হয় সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। সেটাকে আমরা কি বলি? সুযোগ ব্যয় বলি। সেটাকে আমরা কি বলি বলতো? সুযোগ ব্যয় বলি। ইন্টারনাল রিটেইন আর্নিংস। ওকে, রিটেইন আর্নিংস, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রশ্নটা, এবং বিভিন্ন এসএসসির বোর্ড কোশ্চেনেও প্রশ্নটা এসেছে। আচ্ছা, লভ্যাংশ নীতিতে আমরা পড়েছি। তো কর্পোরেট ট্যাক্স কি? কর্পোরেট ট্যাক্স মূলত 2 প্রকার। ট্যাক্স হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে তোমার
কর্পোরেট ট্যাক্স, আরটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স। এই পার্সোনাল ট্যাক্সটা হচ্ছে তোমার তোমার আয়ের উপর যেটা দেওয়া হয়। হ্যাঁ, কর্পোরেট ট্যাক্স হচ্ছে মূলত কোম্পানির আয়, এটা হচ্ছে কোম্পানির আয়। আর পার্সোনাল ট্যাক্স হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স। ওকে, এবং আমরা যে এক মালিকানা ব্যবসা পড়েছি কিংবা অংশীদারি ব্যবসা পড়েছি কিংবা যৌথ মূলধনী কোম্পানি পড়েছি, যৌথ মূলধনী কোম্পানিতে দুই ধরনের কর দিতে হয়। যৌথ মূলধনী কোম্পানি বোথ কর্পোরেট ট্যাক্সও দেয় সিটি আর পিটিও দেয়। তার মানে তারা সিটি কর্পোরেট ট্যাক্সও দিতে হয়, পার্সোনাল ট্যাক্সও দিতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসা, এক মালিকানা, এদের নো সিটি, মানে এদের কোনো কর্পোরেট ট্যাক্স নাই। এই প্রতিষ্ঠানগুলোর কখনো কোনো কর্পোরেট ট্যাক্স দিতে হয় না। এতটুকু বুঝছি আমরা। তাহলে কর্পোরেট ট্যাক্স মানে হচ্ছে কোম্পানির তাদের মুনাফা থেকে সরকারকে যে কর দেয় সেটাকে আমরা ডিরেক্ট ট্যাক্সও বলতে পারি অথবা কর্পোরেট ট্যাক্সও বলতে পারি। আর আরেকটা ট্যাক্স আছে সেটা হচ্ছে ব্যক্তিগত কর, মানে আমরা হচ্ছে নিজেরা যে ইনকাম করতেছি ইনকামের উপর যে ট্যাক্সটা দিচ্ছি সেটাকে বলা হয় ব্যক্তিগত কর। এবং যৌথ মূলধনী কোম্পানিগুলোর থেকে কর্পোরেট ট্যাক্সও দিতে হয়, পার্সোনাল ট্যাক্সও দিতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসা কিংবা এক মালিকানা ব্যবসা নো কর্পোরেট ট্যাক্স, অনলি হচ্ছে পিটি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, ওদের শুধু পার্সোনাল ট্যাক্স দিতে হয়। এতটুকু আমরা বুঝেছি। আচ্ছা, এই বিষয়গুলো যদি সবাই বুঝে থাকি তাহলে ভাইয়া আমাকে একটু জানাইও, তাহলে আমি নেক্সটে মুভ করবো না। আশা করি তোমরা যদি এভাবে আমার সাথে আগাইতে থাকো, যারা 25 ব্যাচ আছো কিংবা 26 ব্যাচ আছো, তোমাদেরকে আমি পড়া শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা নেক্সট যখন ক্লাস করতে যাব তখন আমরা ম্যাথমেটিক্যালে যাব, ম্যাথমেটিক্যাল ইস্যু সলভ করবো আমরা, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথমেটিক্যাল ইস্যু সলভ করার ট্রাই করবো, অর্থের সময় মূল্য নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে এবার আমরা একটু বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই একটু রেডি হয়ে যাও। নীতি আমরা পড়েছি, প্রকারভেদ আমরা পড়েছি, অর্থায়নের লক্ষ্যটা একটু ডিস্ট্রিবিউশন তোমাদেরকে বুঝিয়ে দিই। অর্থায়নের মূলত হচ্ছে লক্ষ্য হচ্ছে দুইটা। কয়টি লক্ষ্য? দুইটি লক্ষ্য। একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, আরটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বোচ্চকরণ বলতে বুঝাচ্ছি আমার প্রতিষ্ঠানের রেভিনিউ ইনক্রিজ করা, বা সহজ কথায় যদি আমরা বলতে যাই ইপিএস এর নাম কি সবাই শুনেছ? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। যখন আমরা শেয়ার প্রতি আয় বৃদ্ধি করব, শেয়ার প্রতি আয় রেইজড করব, সেটাকে আমরা বলবো মুনাফা সর্বোচ্চকরণ। আর যখন আমরা শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করব, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করব, সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সেটাকে আমরা কি বলবো? সম্পদ সর্বাধিকরণ। তার মানে অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেটা হচ্ছে কি আমাদের রেভিনিউ ইনক্রিজ করা, প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, এই কাজটা। তো এখানে মূলত শেয়ার প্রতি আয়টা বৃদ্ধি করা হয়। শেয়ার প্রতি আয় বা কর পরবর্তী যখন আমাদের যে আয়টা সেটা দিয়ে যখন আমরা শেয়ারের আউটস্ট্যান্ডিং দিয়ে ভাগ দিব, যখন ধরো আমাদের যে আয় টোটাল রেভিনিউ থেকে যখন আমরা শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিব, শেয়ার সংখ্যা, এই জিনিসটা হচ্ছে আমাদের ইপিএস। এই জিনিসটা হচ্ছে আমাদের কি? ইপিএস। আমাদের টোটাল রেভিনিউ দিয়ে যখন আমরা শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিব, ধরো আমাদের টোটাল রেভিনিউ হয়েছে ধরো 1 লক্ষ টাকা, এবং আমাদের শেয়ার ক্রয় করেছেন ধরো 100 জন, তাহলে 1 লক্ষ টাকা দিয়ে 100 জন যদি হয় তাহলে ইপিএস হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার? ওকে, দেখো
ইপিএস এর অনেকগুলা সীমাবদ্ধতা আছে, এগুলো আমরা একটু পড়বো। সীমাবদ্ধতাগুলো কি কি দেখো তো, যেমন এখানে কি কি আছে দেখো, এখানে কি কি লিখেছে যে লেস ইনপুট মোর আউটপুট, এটি মুনাফা সর্বোচ্চকরণের মূল প্রতিপাদ্য বিষয়। কম খরচে সর্বাধিক উৎপাদন করা মূল প্রতিপাদ্য বিষয়। মুনাফা সর্বোচ্চকরণ সম্পদের দক্ষ বন্টন নিশ্চিত করে। সাধারণ কোম্পানিগুলো মুনাফা সর্বোচ্চকরণ শেয়ার প্রতি আয় বৃদ্ধিকেই বোঝায়, শেয়ার প্রতি আয় বৃদ্ধিকেই বোঝায়, এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস হচ্ছে কর পরবর্তী আয়, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ এবং সাধারণ শেয়ার সংখ্যাকে বোঝায়, বা সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ দিই সেটাকে বোঝায়। সীমাবদ্ধতাগুলো কি কি দেখো, সীমাবদ্ধতাগুলো কি কি দেখো, এখানে মূলত সীমাবদ্ধতাগুলো আমি শর্টকাটে লিখে দিচ্ছি। সীমাবদ্ধতা হচ্ছে এখানে রিস্ক, টাইম ভ্যালু অফ মানি, হ্যাঁ, তারপর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, বা প্রেজেন্ট ভ্যালু, বা নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো, এগুলাকে মুনাফা সর্বোচ্চকরণ কি করে না, বিবেচনা করে না। তার মানে মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে আমাদের রিস্ককে বিবেচনা করে না, টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না, নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভিকে বিবেচনা করে না, এবং ক্যাশ ফ্লোকে কি করে না, বিবেচনা করে না। দেখো মুনাফার ধারণা স্পষ্ট, নগদ প্রবাহকে বিবেচনা করে না, সময় মূল্যকে বিবেচনা করে না, নগদ প্রবাহকে বিবেচনা করে না, বকেয়া ভিত্তির কারণে, বকেয়া ভিত্তির কারণে নগদ প্রবাহকে বিবেচনা করে না। আমরা অ্যাকাউন্টিং এ পড়েছিলাম, অ্যাকাউন্টিং এর ভিত্তি কয়টি, অ্যাকাউন্টিং এ হচ্ছে দুইটা ভিত্তি আছে, একটা হচ্ছে নগদ ভিত্তি, আরটা হচ্ছে বকেয়া ভিত্তি। নগদ ভিত্তি মানে হচ্ছে নগদেই আয় হইতে হবে, ওটাই নগদ ভিত্তির মধ্যে যাবে। আর বকেয়া ভিত্তি মানে হচ্ছে কি শুধু আয় হলেই হবে, নট যেটা ক্যাশে হইতে হবে, ওটা দেনা দ্বারা ইনক্লুড হইতে পারে। তার মানে এটা বকেয়া ভিত্তিকে বিবেচনা করছে না। তারপর রিস্ককে বিবেচনা করছে না, নো রিস্ক, রিস্ককে কি করছে না, বিবেচনা করছে না। ঠিক আছে, আচ্ছা এরপর আসো হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য বা আলটিমেট গোল, যদিও ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি মুনাফা অর্জন, বা প্রধান লক্ষ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে তোমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এটা মানে হচ্ছে শেয়ারের মূল্য বা শেয়ারের যে বাজার মূল্য, শেয়ারের যে নিট বর্তমান মূল্য সেটাকে রেইজ করা, শেয়ারের বাজার মূল্য বা শেয়ারের যে নিট বর্তমান মূল্য সেটাকে কি করা, রেইজ করা। তারপরে একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায় শেয়ারের সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণ, এটি সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য। ওকে, এবং মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের দুর্বলতাগুলো দূর করার জন্য, হ্যাঁ, এবং সঠিকভাবে সম্পদের পরিমাপ ব্যবহার করতে হয় বলে এই লক্ষ্যটি একটি সুষ্ঠু এবং যুক্তিসঙ্গত বলে সবার কাছে সার্বজনীন। হ্যাঁ, এই লক্ষ্য হওয়া উচিত কেন, মানে সম্পদ সর্বাধিকরণ কেন লক্ষ্য হওয়া উচিত, এক, এই ধারণাটা অনেক বেশি স্পষ্ট। হ্যাঁ, এখানে রিস্ককে কাউন্ট করা হয়, রিস্ক মেজার করা হয়, অর্থের সময় মূল্যকে মেজার করা হয়, কিন্তু মুনাফা সর্বোচ্চকরণে কি করতে হইতো না, কি করতো না, রিস্ককে মেজার করতো না। হ্যাঁ, যেমন এখানে আমরা রিস্ককে কে মেজার করে বলো তো, প্রফিট মেজার করে না, কিন্তু রিস্ককে কে মেজার করে, রিস্ককে কিন্তু ওয়েলথ কিন্তু মেজার করে, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কিন্তু রিস্ককে কি করে, মেজার করে, কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন রিস্ককে মেজার করে না। ঠিক আছে, তারপর ধরো টাইম ভ্যালু অফ মানি অথবা ক্যাশ ফ্লো, এই যে ক্যাশ ফ্লো, টাইম ভ্যালু অফ মানি, প্রফিট ম্যাক্সিমাইজেশন মেজার করে না, কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মেজার করে। সো এই বিষয়গুলো যদি পরীক্ষায় সুন্দর মতো লিখো, আলটিমেটলি ভাই তোমাকে নাম্বার দিতে বাধ্য। আমাদের শিক্ষার্থীগুলা আসলে লিখতেই জানে না যে কি করতে হবে, পরীক্ষায় তারা আসলে লিখতেই জানে না, বেসিক ইস্যুগুলাই তুলে আনতে পারে না খাতার মধ্যে। লেখার স্টাইল ডেভেলপ করো, লেখা সুন্দর হইতে হবে এমন না। আমার ইউনিভার্সিটিতে আমার লেখা খুবই বাজে, আমি যে বোর্ডে লিখতেছি এই লেখাগুলা খুবই দেখতে বিদকুটে, দেখা বোঝাই যায় না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ভালো নাম্বার পাচ্ছি কেন, আমি লেখাটা কোয়ালিটিফুল রাখছি, লেখার কোয়ালিটি। আবার বলছি শোনো, তোমরা একটা জিনিস মনে রাখো, লেখাতে কখনো কোয়ান্টিটি ফোকাস করবা না, যে ভাই কত পেজ লিখতে হবে এটা ফালাইয়া দাও। মনে রাখবা লেখার মধ্যে কোয়ালিটি
ইজ মোর ইম্পর্টেন্ট। তোমরা যারা আসলে এসএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ আছো, কোয়ালিটি জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। লেখা সুন্দর হইতে হবে, লেখা খুব মাধুর্য হইতে হবে, এগুলো আগে ছিল। আগে কি করতো, আগের যুগে আমার আম্মু আব্বুরা বলতো, আব্বু লেখা সুন্দর মতন লেখ, লেখা সুন্দর মতন লিখলে স্যাররা নাম্বার বেশি দিবে। এগুলো উঠে গিয়েছে, এই ধারণা উঠে গিয়েছে অলরেডি। লেখার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, কোয়ান্টিটি না। ওকে, লেখার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। লেখা মাধুর্য হওয়ার চেয়েও লেখার মধ্যে কি থাকতে হবে, প্রভাব থাকতে হবে, যে এই শিক্ষার্থী পড়েছে, এই শিক্ষার্থীরা অনেক বেশি জানে। টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে। কতটুকু বেশি লিখবা এগুলা বড় কথা না। ওকে, সো এই বিষয়গুলো একটু মনে রাখবা। আমরা তোমাদেরকে কিছু জ্ঞানমূলক কোশ্চেন দিচ্ছি, এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো একটু দেখে নাও, সবাই এক ঝলক একটু দেখে নাও। সবার যদি দেখা শেষ হয়ে যায় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এসএসসি পরীক্ষায় আমাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন কমন আসবে, হুবহু কমন আসবে ইনশাল্লাহ। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এসএস ডান হলে ডান লিখো, যে ভাই এসএস ডান। সবার কি এসএস নেওয়া শেষ? সবাই কি এসএস নিয়েছি? এসএস ডান। ওকে ফাইন, এবার আমরা কিছু খ নাম্বার প্রশ্ন নিব। এই খ নাম্বার প্রশ্নগুলোর এসএস নাও এখান থেকে। এখানে হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন, এই প্রশ্নগুলো দেখবা সবাই। খ নাম্বার প্রশ্ন, ওকে ডান। এবার আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব। হ্যাঁ, এমসিকিউ। আচ্ছা, প্রথম যে এমসিকিউটা আছে সবাই একটু দেখি। অ্যান্সার যদিও দেখা যাচ্ছে, বাট অ্যান্সারে ফোকাস করিও না, আগে লেখাটা বুঝো কিনা দেখো, পড়াগুলো বুঝো কিনা দেখো। দেখো, অর্থ সংক্রান্ত সকল কার্যাবলীর সমষ্টিকে আমরা কি বলি? অর্থায়ন বলি। ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় কাকে? অর্থকে। আর ব্যবসায়ের চালিকা শক্তি বলা হয় কাকে? চালিকা শক্তি। চালিকা শক্তি হচ্ছে শ্রমিক বা দক্ষ মানব সম্পদ। ফাইন। তারপর সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমরা কি বলি? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমরা ট্রেজারি বন্ড বলি। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমরা কি বলি? ট্রেজারি বন্ড বলি। এবং ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, আর সরকার কর্তৃক যে স্বল্প মেয়াদী বিল ছাড়ে, স্বল্প মেয়াদী যে বিলটা ছাড়ে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেজারি বিল। আর ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি রিটার্ন। রিস্ক ফ্রি রিটার্ন। ওকে,
তারপর ব্যবসায়ের মৌলিক উপকরণ, ব্যবসায়ের মৌলিক উপকরণ অবশ্যই পুঁজি। অর্থায়নের সনাতন ধারা অনুযায়ী অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ বা ফান্ড রেইজিং। হ্যাঁ, কোথায় কিভাবে বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করে কোনটি? সেটা হচ্ছে অর্থায়ন বা ফাইন্যান্স। অর্থায়ন বা ফাইন্যান্স। তারপর মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বা সিএপিএম কে উদ্ভাবন করে উইলিয়াম শার্প। হ্যাঁ, কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়? 1950 থেকে 1960। 1950 থেকে 1960। স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনার কাজ কোনটি? সেটা হচ্ছে প্রশাসনিক খরচ। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। প্রথম তিনটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী। ওকে, প্রথম তিনটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তাইলে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে একদম সব শেষ করেছি। অর্থায়নের সূচনা থেকে আমরা হচ্ছে গিয়ে তোমাদের টপিক শেষ করেছি, সাজেশন দিয়েছি, ক প্রশ্ন দেখেছি, এমসিকিউ দেখেছি। ওকে, সো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা কি পড়বো বলো তো? অর্থের সময় মূল্য। তাহলে সবাই সে পর্যন্ত কানেক্টেড থাকবা এবং পেজে চোখ রাখবা যে কখন নেক্সট ক্লাস অর্থের সমমূল্য আসতেছে। হ্যাঁ, কখন আমরা অর্থের সমমূল্য পড়ব। তাহলে এই টপিকটা সবাই এই চ্যাপ্টারটার ইনশাল্লাহ একদম সব শেষ করে দিয়েছি। একদম টপিক পড়েছি, সাজেশন দিয়েছি, প্রশ্ন দেখেছি এবং এমসিকিউ সলভ করেছি। সো নেক্সট ক্লাসে কি করব? আমরা অর্থের সমমূল্য পড়ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।